প্রিয় দর্শক, আমরা আছি জনতার ভাবনা অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি সমসাময়িক নানা ইস্যুতে। রাজশাহী থেকে আপনাদের সঙ্গে আছি আমি কাজী শাহেদ। আমরা কথা বলতে চাই সাধারণ মানুষের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে তারা কি ভাবছেন। আমরা শুরুতে একটু যেতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু হলো আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখেন, জুলাই আগস্ট যে আন্দোলনটা ছাত্র জনতা করেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলনের একত্রিত ঘোষণা করেছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা সাধারণ জনগণ চেয়েছিলাম যে একটা সুন্দর গঠনমূলক একটা দেশ গঠন হবে। যে বিগত আমলের থেকে, যে আমলে আমরা সাধারণ জনগণ যে নির্যাতন নিপীড়ন হয়েছি, সেই নিপীড়ন থেকে আমরা মুক্ত পেয়েছি, যেটা 5ই আগস্ট, যেটা 36শে জুলাই হিসাবে আমরা আখ্যায়িত করেছি বাংলাদেশের সাধারণ আম জনতা। এই আন্দোলনের মাধ্যমে আমাদের একটি নতুন রাজনৈতিক চেতনা অনুভব সৃষ্টি হয়েছে। যে বিগত আমলে যে 16 বছর স্বৈরাচারের যে শাসন ছিল, সেই শাসন থেকে মানুষ মুক্ত পেয়েছে এবং এই শাসন থেকে এবং বিগত আমলে যারা যে অত্যাচার নিপীড়ন করেছেন তার বলিষ্ঠ কণ্ঠস্বর জনতা এবং সাধারণ জনগণ তাদেরকে বুঝিয়ে দিয়েছে। এবং আমরা এই বর্তমান যেই তত্ত্ব উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন তাদেরকেও বলতে চাই, একটা সুন্দর নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা দিলে দেশটা আইন শৃঙ্খলা বাহিনীও ভালো থাকবে, সাধারণ জনগণও ভালো থাকবে এবং পরিস্থিতিও ভালো থাকবে। আজ দেখেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যেটার কোনো প্রতিরোধ নেই, প্রতিহিত করার মতন কেউ নাই। দেখেন উপদেষ্টারা উপদেষ্টাদের মতন ভাবমূর্তি গ্রহণ করছেন এবং সাধারণ জনগণ কেউ কাউকে কিছু বলতে পারছে না। যে যার মতন ইচ্ছে মতন তার মতন স্বাধীনতাভাবে যে যার উপরে আক্রমণ করছে। তাহলে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল সেটা কি অনেকটা ম্লান হয়ে গেছে আপনার কাছে মনে হয়? দেখেন, অবশ্যই এটা বলা যায় যে আপনাদেরকে দেখতে হবে যে জুলাই অভ্যুত্থানের যে একটা ইয়া ছিল, যেরকম যাদের উপর আস্থা রেখেছিল সাধারণ জনগণ, তারা একটা দল গঠন করে নিয়েছেন। সে আস্থার জায়গাটা থেকে জনগণ হটে গেছে। জানেন, যখন একটা দল গঠন করবে তখন একটা ব্যক্তিগত ইয়াতে চলে গেল, স্বার্থেই চলে গেল। এখন বিভিন্ন ইস্যুতে দেখেন তাদের যে বলে যে এনসিপি নামক যে দলটা গঠন হয়েছে, তারা তাদের নিজের স্বার্থেই কথা বলছে। তারা আম জনতা সাধারণ মানুষের লেগে কথা বলছে না, তারা তাদের নিজের আখির গোছানোর জন্য তারা কথা বলছেন। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, আর বিভিন্ন পত্রিকা মিডিয়ার সামনে আমরা দেখতে পেয়েছি যে তাদের এক একজন নেতার এক এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এতই হয়ে গেছে যেটা অতুলনামূলক। যে একটা কীভাবে বলবো আপনাদেরকে, যে একজন নোয়াখালীর একটা ছেলে, সে তার বাপ রিক্সা চালায়, সে তার নোয়াখালী বেগমগঞ্জ এলাকায় সে তার ছাদ ঢালাই বাড়ি দিচ্ছে। তার বাপ রিক্সা চালায়, অন্তত 2 বেলা খাওয়ার জোগাড় করার মতন সামর্থ্য ছিল না। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আসলে জুলাইয়ের যে চেতনা সেটা কি এই 1 বছরে আমরা হারাতে বসেছি বা ম্লান হয়ে গেছে এরকম মনে হয়? বিভিন্ন সংগঠনের বহু নেতাকর্মী গুম, হুম, খুন মামলায় বিভিন্ন রকম দেশে সবাই চিন্তা করেছিল যে 5 আগস্টের পর একটা দেশে শান্তি ফিরবে। শান্তি তো পাইনি, অশান্তি বেশি আরও পেয়েছি। কারণও আছে, অশান্তিটা হওয়ার কারণ আছে। মূলত আমি যে চেয়ারটা দিব সে কি চেয়ারের যোগ্য কিনা, তার অভিজ্ঞতা আছে কি না, আসলে সে কর্মটা চালাতে পারবে কি না। এই সুযোগে প্রশাসনের মতো নীরবতা পালন করছে, কারণ ওরা অনেক দুর্নীতি করেছে, অনেক দুর্নীতিতে জড়িত ছিল। এই হিসাবে ওদের মধ্যে একটা ভয় কাজ করছে। এই সুযোগে অনেক সুবিধাবাদী, অনেক আমাদের বিএনপি সুবিধাবাদী কিছু সংগঠনের লোকের সাথে কিছু আওয়ামী লীগের লোক ঢুকে এই যে চাঁদাবাজি, সন্ত্রাসী, রাষ্ট্রীয় মানে অবস্থা খুব খারাপ। যদি আমার সুন্দর মানে প্রধান উপদেষ্টার কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে দেশে একটা সুন্দর নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন দেখ, জনগণ যাকে চাইবে জনগণের বিচারে সে সরকার হবে ইনশাল্লাহ। মনে হয় ইয়েটা বেড়েছে, আগে চাঁদাবাজি বেড়েছে, গুম খুন ছিনতাই সবই বেড়েছে। আমরা একটু কথা বলতে চাই, আরও এদিকে আছেন, বিশেষ করে একটু নারীদের সঙ্গে কথা বলতে চাই, কারণ আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে নারীদের একটা বড় অংশ ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল। আপনার কাছে একটু জানতে চাই, এই 1 বছরে আমরা কতটুকু জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে পেরেছি, নাকি আরও একটু মেলানো হয়ে গেছে? জি, আমরা যেটা চেয়েছিলাম আসলে সেটা হয়নি। আমরা নারীরা গত আগস্ট মাসে
যে যুদ্ধটা করেছি ছেলেদের চাইতে নারীদের অবদান অনেক বেশি ছিল। হ্যাঁ, অনেক নারীরা রাস্তায় মার খেয়েছি, তারপরে অনেকে ধর্ষিতও হয়েছি। আর এখন যেটা চেয়েছিলাম যে একটা সুষ্ঠু স্বাধীন দেশ, সেটা আসলে আর হচ্ছে না, মানে আমরা সেটা দেখতে পাচ্ছি না কোনোভাবেই। কেন মনে হচ্ছে যে সেটা হচ্ছে না? কারণ আগে মানুষ যেভাবে, সরকার ছিল যেভাবে স্বাধীনভাবে চলতে পারছিল, সেটা এখন পারছে না। সে ভয়ে ভয়ে রাস্তা দিয়ে চলছে। সে যে একটা মেয়ে মানুষ, সে যে স্বাধীনভাবে চলবে সেটা পারছে না। আগের চাইতে ধর্ষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। তারপরে চাঁদাবাজির কারণে যে যে কোনোভাবে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই জিনিসগুলো মানে অনেক, মানে আমাদের কাছে খুবই দুঃখজনক মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, কিংবা সরকার মানে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো সেই ট্রমার মধ্যে আছে যেটা 5 আগস্টে ঘটেছিল? আমার মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কার্য পরিচালনা করতে পারছে না, যেহেতু সরকার সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারছে না। আমার সেটা মনে হচ্ছে। কারণ যদি সরকার সঠিক দিক নির্দেশনা দিত, তাহলে হয়তো বা দেশে এই ধরনের মানে পরিস্থিতি আসতো না। আপনার কাছ থেকে একটু জানতে চাই একই বিষয়ে, একটু জানতে চাই যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা যে ধরনের দেশ চেয়েছি সেটা কি হচ্ছে? সেই পথে কি দেশ এগুচ্ছে? সে বিষয়ে উপদেষ্টার যেগুলা মনিটরিং করার কথা সেটা কিন্তু হচ্ছে না। কারণ এই জন্যই তাদের এই ঢিলামি, তাদের অবজ্ঞা, ঠিক আছে, এই জন্য দেশটা এত বিশৃঙ্খলা। সে তো আগে দেখে আসলো স্বৈরাচারের দেশ শাসন কীরকম, তারপরে তো তার অল্টারনেট করা উচিত। তাই এইগুলা তো তার দৃষ্টি আকর্ষণ করে সবার মাঝখানে তুলে ধরা। এত বিশৃঙ্খলা শুনতে হবে কেন? সে তো আমাদের দেশেরই মানুষ। কোথায় কি ঘটছে না ঘটছে তারই হাতে, সেই পরিচালনা করবে। কোথায় অন্যায় হচ্ছে, কোথায় ন্যায় হচ্ছে, কোথায় এখনও যারা 5ই জুলাই যারা করেছে, এখনও তো তাদেরকে অনেক খুঁজে খুঁজে বের করার কথা। এখনও শোনা যাচ্ছে যে তাদের খাতায় নামই তোলা হয়নি। এগুলা কেমন দেখায়? আমরা কোন দেশে বাস করছি? এটা তো সরকার কেন, প্রত্যেকটা লোকেরই দৃষ্টি আকর্ষণ করা উচিত। নিজ নিজ দায়িত্বে যদি নিজ নিজ কার্যক্রম সে প্রতিষ্ঠিত করে, তাহলে কি আমাদের অবজ্ঞা হবে? অবজ্ঞা হবে না, আমাদের সঠিক পথে আগাতে হবে। সঠিক পথে আগাতে হবে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, সেটি হলো যে জুলাই অভ্যুত্থানে অনেকেই বলছিলেন যে যে স্পিরিটটি ছিল সেটি অনেকটাই ম্লান হয়ে গেছে। আপনি তাই মনে করেন কিনা? আচ্ছা, 5ই আগস্টের পরের যে ঘটনা, আগে এটা অনেকটা মানে পুরোপুরি হয়নি, তবে হয়েছে কেমন যে আমরা যে উপদেষ্টা পরিষদ পাইছিলাম, আমরা চাইছিলাম, মনে করেছিলাম বা বাংলাদেশের মানুষ মনে করেছিল যে আমরা যেরকম 14 বছর 15 বছর ভোট দিতে পারিনি, কারোর ভোটের জন্য চিন্তা করিনি, সরকার যা মনে করেছে তাই করেছে। তারপরে আমরা পরবর্তী চাইলাম যে অল্প সময়ের মধ্যে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে, যারা দুর্নীতির চেয়ারগুলোতে বসেছিল, যারা দুর্নীতি করেছে, যাদের জন্য এই দেশের এই অবস্থা আজকে, তাদেরকে সরানো দরকার ছিল প্রথম। কিন্তু উপদেষ্টা আসে তা করিনি, বরঞ্চ তাদের ভিতরে আমরা লক্ষ্য করেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে, যারা এই দুর্নীতির সাথে এই জুলাইয়ের সাথে জড়িত ছিল, তাদেরকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করেছে এবং অনেক মানুষকে তারা তাদের সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে গেছে। আর তারপরে প্রশাসনের কথা বলি। প্রশাসনে এখনও বাংলাদেশের যেসব প্রশাসন বসে আছে চেয়ারে, এরা সবাই জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, 5 তারিখে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, প্রত্যেকটা অন্যায়ের সাথে জড়িত ছিল। কিন্তু এদেরকে সম্পূর্ণভাবে এখন পর্যন্ত মানে ঠিক করতে পারিনি। এই কারণে এখনও দেশের মধ্যে অস্থিরতা চলছে, অন্যায় চলছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনতার সঙ্গে, সাধারণ জনতার মতামত শুনছিলাম। গত 1 বছরে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা কতটা আছে বা কতটা ম্লান হয়েছে, নাগরিকরা তাদের মতামত দিচ্ছিলেন। থাকুন দেশ টিভির সঙ্গে, আমরা আবারও বিরতির পর ফিরে এসে শুনবো জনতার ভাবনা। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরছি জনতার ভাবনা অনুষ্ঠানে। আমরা কথা বলছি সমসাময়িক নানা ইস্যুতে রাজশাহীর সাধারণ মানুষের সঙ্গে। এখন দেশ অনেকটা নির্বাচনী
সড়কে উঠে গেছে। আমরা নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সেটিও একটু কথা বলতে চাই। আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু জানতে চাই তাদের ভাবনা কি, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার এমন একটি ঘোষণা দিয়েছে। আপনারা কি ভাবছেন, আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? বিভিন্ন রাজনৈতিক দল তো নানা রকম কথাবার্তা বলছে। ধন্যবাদ সাহেব ভাই। দেখেন, আমাদের দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির দিকে আমরা খেয়াল করলে সাধারণ মানুষ আমরা কেউই ভালো নাই। এখন আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। প্রথম 1 বছরের দিকে খুবই ভালো ছিল, সে অর্থনৈতিক অবস্থা এখন আমাদের আর আগের মতো নাই। ডে বাই ডে আমাদের অনেক প্রবলেম চলে আসছে, যেগুলো আমাদের সাধারণ জনগণ বা সাধারণ নাগরিক আমরা যারা আছি তাদেরকে এগুলো মানে করতে কষ্ট হচ্ছে। আর নির্বাচনটা হলো কি, নির্বাচনটা আমাদের প্রত্যাশা ছিল জুলাই আগস্টের পর থেকে যে আমাদের নির্বাচনটা দিয়ে দেওয়া। এখানে আমাদের উপদেষ্টারাও ভালো থাকতো, আমরা সাধারণ নাগরিকও ভালো থাকতাম। এই ভোটটা দিলে আপনার নির্বাচনটা হয়ে গেলে দেশের একটা জাতীয় সরকার গঠন হলে দেখা যাচ্ছে প্রশাসন থেকে শুরু করে সব দিক দিয়ে আমাদের জন্য খুব একটা ভালো হতো। আর এখানে নির্বাচনটা না হওয়ার জন্য আমাদের শহরে এলাকায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সবগুলো বেড়ে গেছে। আর এইগুলোর কারণটাই হলো প্রশাসনকে মনোবল বৃদ্ধি করা। প্রশাসন মনোবল বৃদ্ধি এখনও হচ্ছে না, কারণ আমাদের দেশে জাতীয় সরকার যতক্ষণ না গঠন হবে ততক্ষণ তো আমাদের একটা প্রশাসন মানে মনোবলের দিক দিয়ে ফিরে আসতে পারছে না। প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু অনেকগুলি রাজনৈতিক দল তারা নানা রকম কথাবার্তা বলছেন যে নির্বাচন হবে না, কিংবা পিআর পদ্ধতি নিয়ে আপত্তি আছে অনেকের। আদৌ কি নির্বাচন হবে কি না, আপনারা কি মনে করেন? দেখেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক রকম পায়তারামো চলছে। যেমন আমাদের ধরেন বিভিন্ন দল, আসলে দল সবার করার অধিকার আছে। বিভিন্ন দলকেও মনে করেন নতুনভাবে এখন দল গঠন করতে চাচ্ছে, এই গঠন করে তারা চাচ্ছে না আমরা নির্বাচন করি। আর বিএনপি একটা জাতীয় দল, এই দলের বাইরে আসলে সাধারণ মানুষ কেউ ভাবে না। আর 17 বছর ধরে যেভাবে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা তো সম্পূর্ণ রাতের ভোট দিনে ভোট রাতে এভাবে হয়েছে। সাধারণ মানুষ কেউ ভোট দিতেই পারেনি, তারা তাদের মাধ্যমে ভোট দিত আওয়ামী লীগ সরকার। এখন জাতীয় নির্বাচনটা দিলে সবাই মিলেমিশে ভোট দিবে, সবার নাগরিক অধিকার আছে, যে যার দল করতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ভোটটা যেন ফেব্রুয়ারিতে হয়, তাই? আর ভোটটা অবশ্যই ফেব্রুয়ারিতে হবে, এবং এটা যারা যে কুচক্র এগুলো চালাচ্ছে সেগুলো কেটে যাবে ইনশাল্লাহ। আমরা আরেকটু কথা বলতে চাই, ভোট নিয়ে ভাবনা একটু শুনতে চাই যে ভোট কি ফেব্রুয়ারিতে সরকার বলছে যে হবে, আপনি কি মনে করেন ভোট হবে কিনা বা হওয়া উচিত কিনা ফেব্রুয়ারিতে? তারা যেভাবে মানে চলছে সেভাবে চললে ফেব্রুয়ারিতে আমার মনে হয় না যে তারা করতে পারবে, কারণ ভোট করলে কিছু সময়ের প্রয়োজন হয়। যেমন ভোটের আগে অনেক কিছুরই বিষয় আছে, সম্পূর্ণ ভেঙে বলার দরকার নাই। এবং ভোটটা এমন আমাদের অত্যন্ত জরুরি যে আমরা সামান্য পাথরেই রক্ষা করতে পারি না দেশের প্রাকৃতিক সম্পদ। সেটা আমরা যদি না রক্ষা করতে পারি তাহলে আমাদের ভোটের অত্যন্ত প্রয়োজন জরুরি। আমরা যদি ধরেন সারাদিন দেখি টিভির নিউজ খুললে শহরের যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতিতে আপনার টিভির সামনে দেখি যে আমরা হচ্ছে গুম খুন হত্যা আরও কিছু, মানে একবারে দেশের পরিস্থিতি খুবই আগের চেয়েও মনে হচ্ছে যে খারাপ। আমাদের নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে খুব প্রয়োজন, এটা আমরা সাধারণ জনতার মনে করি। ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া প্রয়োজন সাধারণ জনতা মনে করছে, এবং এই সময়টাতে নাগরিকদের যে নিরাপত্তা সেটা অনেকটা বিঘ্নিত হয়েছে বলে অনেকে মনে করেন। আপনি মনে করেন কি না যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ এখনও হয়েছে? আচ্ছা, যেটা ঘোষণা দিয়েছে নির্বাচনের জন্য, আমি মনে করি যে সে পরিবেশ সৃষ্টি হয়েছে। যদি পিছিয়ে দেওয়া হয়, অনেক দল যেরকম আপনি বলছিলেন যে অনেক দল এখনও চাচ্ছে না, তা আমি মনে করি যে আছে কিছু দল যারা ভোটে আসলে দাঁড়ানোর মতো ভালো চলবে, আমি এটা আশা রাখি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে সরকার, পরিবেশ আছে কিনা নির্বাচন করার মতো? পরিবেশ নির্বাচনের না হলেও তৈরি করে নিতে পারবে, যে সময়টা আছে। ইচ্ছাগুলি সবই সম্ভব, তবে নির্বাচন খুবই জরুরি দরকার। নির্বাচন না হলে আগামীতে যে স্বৈরাচার হাসিনা সরকারকে সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং বিএনপির ত্যাগের বিনিময়ে পালিয়ে যেতে হয়েছে, উনি তো বিভিন্ন রকম আগ্রাসন চালাচ্ছে দেশের খারাপ পরিস্থিতির জন্য, যার জন্য নির্বাচনটা অতি শিগগিরই দরকার হলে একটা নির্বাচন যেই আসবে সরকারে সেই প্রশাসনকে ঢেলে
যেখানে ধরেন প্রশাসনের সব জায়গাতেই কিন্তু আপনার আওয়ামী লীগের বড় বড় জায়গাতে লোক আছে, তাদেরকে হটিয়ে দিয়ে সুন্দর মতন একটা পরিবেশ তৈরি করে দেশ পরিচালনা করবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সে ব্যাপারে। সাধারণ জনতা মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হওয়া উচিত। পরিবেশ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও যতটুকু ঢিলেঢালা আছে সেটি সরকার এরই মধ্যে ঠিক করবে এবং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আগামীতে দেশ পরিচালনা করবে। তা আমরা শুনছিলাম রাজশাহীর জনতার ভাবনা। আমরা আবারও যাচ্ছি বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে শুনবো জনতার ভাবনা। প্রিয় দর্শক, আবারও ফিরছি বিরতির পরে জনতার ভাবনা আয়োজনে। আমি রাজশাহী থেকে আছি আপনাদের সঙ্গে কাজী শাহেদ। কথা শুনছিলাম সাধারণ মানুষের, নির্বাচন নিয়ে তারা অনেকটাই আগ্রহী এবং তারা যেটি বলছেন যে ফেব্রুয়ারিতে সরকার যে ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে, সেই নির্বাচনেটি যেন রোডম্যাপ অনুযায়ী হয় এরকমটাই তারা প্রত্যাশা করছেন। আমরা একটু জানতে চাই যে প্রার্থী কেমন চান, কারণ রাজনৈতিক দলগুলি নির্বাচন নিয়ে অনেক কথা বলে, কিন্তু তারপরে দেখা যায় যে মনোনয়ন যাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কম থাকে। এবার আপনারা কি প্রত্যাশা করেন? ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার বলার জন্য, মানে বলতে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমাদের সব কিছুতে নারীদের অগ্রাধিকার বলা হয় যে আগে অধিকার, নারীদের অধিকার সর্বপ্রথম, কিন্তু আসলে না, আমাদেরকে অধিকারটা সবার পিছনেই দেওয়া হয়। সব কিছুতে আমরা নারীরা উৎসাহিত করি, যুদ্ধ করি, ছেলেদেরকে বলি যে যাও তোমরা গিয়ে যুদ্ধ করে জয়ী হয়ে আসো, কিন্তু যখন আমরা বলি আমাদের অধিকারটা কোথায়, সেখানে কিন্তু আমাদের অধিকারটা দেওয়া হয় না, বলে তুমি বসো, আগে আমি বলি তারপরে তুমি বসো। যে আমরা যে নারী, আমাদেরকে কোথাও সবাই বলবে যে উৎসাহিত করবে যে তোমরা সামনের দিকে আগাও, হ্যাঁ তোমাদের যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সামনে আমাদের দেশ আরও সুন্দরভাবে সুগঠিতভাবে, মানে আমরা আরও স্বাধীনভাবে দেশ অর্জন করতে পারবো, সেটা তো আমাদেরকে সুবিধা দেওয়া হয় না। আমাদের জাস্ট মুখেই বলা হয় যে তোমাদেরকে এই করব সেই করব, কিন্তু ভোট হওয়ার আগে বা ভোট হওয়ার পরে দেখি যে আমাদের নারীদের অগ্রাধিকার দেওয়া। এবারে কি যারা রাজনৈতিক দলগুলি আছে তাদের কাছে কি আপনাদের দাবি আছে যে নারীদের বেশি করে মনোনয়ন দেওয়া হোক? জি, বেশি করে সেটা না, পর্যাপ্ত পরিমাণে যেন একটা নারীদের অগ্রাধিকার দেওয়া হয় সেটা আমি চাই। হ্যাঁ, যে খালি এই যে যেমন নতুনভাবে দেশ গঠনের সময় ছেলেদেরকে দেওয়া হলো, কেন ওখানে কি কোনো নারী ছিল না? আমাদেরকে কোনো নারী কি প্রতিষ্ঠিত ছিল না যে তাদেরকে একটা জায়গায় দেওয়া হোক? সেখানে তো দেওয়া হয়নি, কিন্তু নারীরাও কিন্তু যুদ্ধ করেছে। আমরা তো জানি যে উপদেষ্টা মণ্ডলীতেও 3 জন নারী আছেন। 3 জন নারী আছে, কিন্তু তাদের নিয়ে সবসময় দেখা যায় না। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন তাদেরকে তুলে ধরা হয়, কিন্তু তারা যে কি কর্ম করছে, তারা দেশের জন্য কি কাজ করছে সেটা তো কখনো তুলে ধরা হয় না। আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই দলগুলি কেমন প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেন আগামীতে? যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, জনগণের বিভিন্ন রকম সমস্যার কথা শুনবে, মানুষের দুয়ারে দুয়ারে যাবে এবং মানুষের সাথে কানেক্টেড থাকবে, তাদের মতন প্রার্থী আমরা চাই। এবং যারা আপনার মানুষের কথা শুনবে, মানুষের ইচ্ছাগুলো পূরণ করে তাদের যে প্রতিশ্রুতি থাকবে, যে প্রতিশ্রুতি দিবেন, ওরকম প্রার্থী আমরা চাই। আমাদের প্রার্থী যারা যেই দলই প্রার্থী দেখ, সেই দলের আমরা সাধারণ জনগণ দেখব তাদের অতীতের কার্যক্রম কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের রাজনৈতিক পরিচয় কি। এখন যাকে তাকে যদি আপনি নির্বাচনে দাঁড় করাই দেন, ভোট তো দেওয়া যাবে না। আমাকে তো আমার নিজের পছন্দও থাকতে পারে। আর একটা কথা আমরা শুনছি বিভিন্ন মিডিয়ায়, পিআর পদ্ধতি। আসলে আমরা সাধারণ জনগণ পিআর পদ্ধতিই জানি না। যেই দলগুলো বলছে তাদের 1%ও ভোট নাই। আমি একজন সাধারণ জনগণ হিসাবে সেটা অ্যানালাইজ করেছি যে তাদের 1%ও ভোট নাই। এর জন্য তারা নির্বাচন না করার একটা পায়তারাও করছে, যেন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিগত আমলের যে স্বৈরাচার সরকাররা ছিল তারা এখন নাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যেন নির্বাচন যেন না হয়। নির্বাচন না হলে একটা গৃহযুদ্ধের মতন হয়ে যাবে, যেটা পাকিস্তানে চলছে, আর অন্য দেশে চলছে গৃহযুদ্ধ। আমরা সাধারণ জনগণ তখন বেড়াতে পারবো না। আমরা অতি শীঘ্রই চাই যে একটা নির্বাচন এবং প্রার্থী যেন যোগ্য হয়, যেই দলই দেখ যেন একজন যোগ্য এবং জনপ্রিয় নেতৃত্ব পায়। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে পিআর পদ্ধতির কথা উনি বলছিলেন যে জনগণ বোঝেই না, কিন্তু অনেক রাজনৈতিক দল দাবি করছে। তো কোনো কিছু না বুঝলেই সেটা ইগনোর করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিটা হচ্ছে ধরেন আমাদের দেশের জন্য প্রযোজ্য না, কারণ আপনাকে আমি দেখবো না, আপনি ঢাকা থেকে আমি ভোট কী করে দেবো?
তাই না? আপনাকে আমি কী করে আমি সিলেট থেকে ভোট দেবো? এটা তো আমার আপনার বিষয়ে জানতে হবে, আপনি কেমন প্রার্থী, তাই না? তারপরে ইয়াং জেনারেশন একটা মতামত আছে যে আমরা তারুণ্যকে চাই বা আমরা যাদেরকে চাই, তাই না? এরকম বিষয়ে কথা বলতে হবে। তো তারপর হচ্ছে আমাদের রাজশাহী শহর হচ্ছে যেহেতু হচ্ছিল বর্ডার প্রবণ এলাকা, বিভিন্ন মাদক ঢুকে যায়। এই মাদকটা আমাদের রাজশাহী শহরে ইয়াং জেনারেশনকে একেবারে শেষ করে দিয়েছে। আমি বলতে চাই যে যেই সরকারই হোক এই মাদকটাকে নির্মূল করতে হবে আমাদেরকে, আর কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিগত সরকারকে দেখেছি কোনো কর্মসংস্থান না, খালি উন্নয়ন আর উন্নয়ন। আমাদের উন্নয়ন চায় না। আমাদের রাজশাহীতে অনেক আলহামদুলিল্লাহ শিক্ষিত ছেলে আছে, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করে রিক্সা চালায়, অটো চালায়। ওরা কি রিক্সা অটো চালার জন্য পড়ালেখা করেছে, তারা খরচ করে বাপ মায়ের পড়ালেখা, মানে কষ্ট করে পড়ালেখা করার পরে তাদেরকে বলবো যে তাদের যোগ্যতা অনুযায়ী আপনার চাকরির ব্যবস্থা করে দেন। নাহলে দেশে একটা মানে বিরোধিতা, মানে শিক্ষিত ছেলেরাই আপনার হলো মানে বিরোধিতা করবে ওই বিষয়ে। আর আমি বলবো যে চিকিৎসার মানটা একটু উন্নয়ন করতে হবে। আমাদের রাজশাহী মেডিকেল চিকিৎসার মান আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বিভিন্ন রকম বহিরাগতরা অনেক সময় স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ওই জায়গাটাতে মানে দখল করে বাণিজ্য করে। যেমন কিছুদিন আগে আমি আমার আব্বুর কথা বলবো, আমি নিয়ে যাওয়ার পরে আমি একটু হ্যারাসমেন্ট হয়েছি ওই জায়গাতে। আমার আব্বুকে অক্সিজেন দিয়ে 10 মিনিট সময় নিয়েছে। তো এটা কেন হবে? একটা মানুষকে 10 মিনিট সময় কি অক্সিজেনের জন্য কি মানুষ বেঁচে থাকবে? এক একটা সময় একটা মানুষের মূল্য থাকে ওই সময়ে। তো আমি বলবো যে চিকিৎসার বিষয়টা আরও উন্নত করা উচিত বাংলাদেশে। ধন্যবাদ। আপনি একেবারে শেষের দিকে আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন হলে কেমন প্রার্থী আসলে প্রত্যাশা করেন আপনারা? ধন্যবাদ সাহেব ভাই আবার আমাকে প্রশ্ন করার জন্য। দেখেন, নির্বাচনটা অবশ্যই একটা সুশিক্ষিত, একটা সমাজসেবী, ক্রীড়াপ্রেমী, এরকম একটা ভালো ব্যক্তিত্ব আমাদের আসা দরকার, যার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাকে মানুষ সহজে মেনে নিতে পারবে এবং তাকে সবাই ভালো বলবে, জানবে। এই আমরা বিগততে দেখেছি, আগে দেখা যাচ্ছে একটা মুচি বা একটা ড্রাইভারও একটা নির্বাচন করেছে। আসলে ওনারা তো একটা সই করাও জানে না। এরকম ব্যক্তি যদি আনা হয় তাহলে আপনি বলেন সমাজে কীভাবে সব কিছু প্রতিষ্ঠিত হবে? আসলে অবশ্যই কোনো প্রতিষ্ঠিত হবে না। এইগুলো আমাদের দিক খেয়াল রেখে সামনে যেন একটা সুশিক্ষিত ভালো ব্যক্তিকে দেওয়া হয়, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই বা আপনার সঙ্গে একেবারেই শেষের দিকে জানতে চাই, প্রার্থী নিয়ে আমাদের তো অনেক রকম ভাবনা থাকে, আপনার ভাবনায় কেমন প্রার্থী? ধন্যবাদ। আমার ভাবনায় সামনে যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে, নির্বাচন হতে যাচ্ছে, আমি যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, পিছনের দিকে দেখা গেছে যে একজন কালোবাজারি, অবৈধ টাকার মালিক, তারপরে যত ধরনের ক্রাইম বাজ এদেশের, যেরকম আপনি জানেন যে কক্সবাজারের একজন মাদক সম্রাট ছিল বদি, এই ধরনের কোনো নেতৃত্ব আমরা চাই না। আমরা চাই একজন শিক্ষিত, সৎ, ভালো মানুষ, যারা সমাজের দেশের উন্নয়ন করবে। আমি সেই রকম লোককে এইবার নির্বাচনে প্রার্থী হতে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রাজশাহীর সাধারণ জনতার সঙ্গে, কথা বলেছি আমরা সমসাময়িক নানা ইস্যুতে, আগামীর ভোট ভাবনা নিয়ে। স্থানীয়রা যেটা প্রত্যাশা করেন যে আগামীতে যারা নির্বাচনে দাঁড়াবেন নারীদের অগ্রাধিকার দেওয়া হবে, এছাড়া শিক্ষিত, যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থীকে তারা রাজনৈতিক দলগুলি মনোনয়ন দেবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তো জনতার ভাবনায় রাজশাহী থেকে আজকে এ পর্যন্তই। আমরা আগামীতে অন্য কোনো জেলার অন্য কোনো জনতার ভাবনায় শুনবো। সে পর্যন্ত দেশ টিভির সঙ্গেই থাকুন।